গ্রিটিংস এভরিওয়ান। আজকে ম্যাথেসিসে ভেক্টর অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে নদী এবং নৌকার ম্যাথ। ব্যাপারটা কেমন, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে একটা সামান্তরিক সূত্র পড়েছিলাম, সেখানে আমরা লব্ধি, আমি আবার একটু রিক্যাপ করছি। ওকে, লব্ধি আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। জিনিসটা কেমন ছিল, যদি দুইটা ভেক্টর পি এবং কিউ সামান্তরিকের দুইটা বাহুকে নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণটাই ছিল তাদের লব্ধি, এবং ওই দুইটা ভেক্টরের অন্তর্গত কোণকে আলফা, এবং লব্ধি যার সাথে কোণ করত তাকে আমরা দিক অথবা লব্ধি কোণ হিসেবে উল্লেখ করতাম। ওখান থেকে আমরা থিটা সমান পেতাম ট্যান ইনভার্স। ওকে, ট্যান ইনভার্স থিটা যার সাথে কোণ হয়েছে সে নিচে একা, এরপরে হচ্ছে কিউ সাইন আলফা প্লাস হচ্ছে কত কিউ কজ আলফা। ওকে, এইভাবে জিনিসটা ছিল। এই দুইটা কনসেপ্ট, অর্থাৎ এই সামান্তরিক সূত্র, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমাদের এই আজকের নদী এবং নৌকার ম্যাথ। এটা হতে পারে যে নদী এবং সাঁতারু, ওকে, নৌকার জায়গায় সাঁতারুও থাকতে পারে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এখানে নদী এবং নৌকার ম্যাথে প্রথমত দুই ধরনের ম্যাথ আসে। প্রথম যে ধরনের ম্যাথ আসে, ধরন এক, এটা হচ্ছে সোজাসুজি অথবা আড়াআড়ি অথবা সংক্ষিপ্ত দূরত্বে পার হওয়ার জন্য। ওকে, কথাটা একটু মন দিয়ে শুনতে হবে। ব্যাপারটা কেমন সেটা আমরা একটু দেখি। আমি যদি একটা নদীকে আঁকতে চাই, ধরে নিলাম এটা হচ্ছে একটা নদী, এবং নদীর এদিকে দিলাম হচ্ছে স্রোত, পানিটা এদিক থেকে যাচ্ছে বাম থেকে ডান দিকে। আমি এখানে দুইটা ঘাট, অর্থাৎ যে জায়গায় নৌকাগুলা বাঁধা থাকে, এ এবং বি বিন্দু উল্লেখ করলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখি, আমাকে বলা হয়েছে যে সোজাসুজি পার হতে হবে, মানে আমার লাস্ট ডেস্টিনেশনটা যেন বি হয়, এ থেকে বি হয়। মজার কথা হচ্ছে, স্রোত যেহেতু বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে আপনাকে একটু বাঁকা হয়ে যেতে হবে। আমি আবার একটু বলছি, আপনাকে একটু বাঁকা হয়ে যেতে হবে, যেন আপনি স্রোতের ঠেলায় অটোমেটিক্যালি আপনি এ বিতে চলে আসেন। এখন এটা আসলে অ্যাকচুয়ালি যারা নৌকাতে চড়েছে বা যারা মাঝি তারা অ্যাকচুয়াল বলতে পারবে, কিন্তু এটার জন্য নৌকাতেও চড়তে হবে না, মাঝিও হওয়ার দরকার নেই। ব্যাপারটা একদম সিম্পল। আমাকে যেহেতু একজন এদিকে বাম থেকে ডানে ঠেলছে, তাহলে আমি যদি সোজা রওনা দিই, তাহলে আমি তো কোনোদিন সোজাসুজি যেতে পারবো না। তাহলে দেখা যাবে কি, স্রোতের ঠেলায় আমি পৌঁছাবো কোথায়, এই বিন্দুতে, তাহলে এটা বাঁকা হয়ে গেল না। কিন্তু আমি যদি একটু টেকনিক্যাল হয়ে একটু বামে করে রওনা দিই, তাহলে স্রোত আমাকে ঠেলা দিল, তাহলে আমার দেখা যাবে কি, আমার লাস্ট ডেস্টিনেশনটা সোজা হিসেবে পড়ে গেল। ওকে, এটাই হচ্ছে এখানে মেইন কথা। তাহলে সোজাসুজি পার হওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, একটু বাঁকা হয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এখানে স্রোতের বেগ অথবা নদীর বেগ দুটো একই কথা, স্রোতের বেগকে আমি ভি ধরলাম, এবং নৌকা অথবা সাঁতারু যে কোনো একজন হতে পারে, সাঁতারুর বেগ একে আমি ধরলাম হচ্ছে ইউ। তাহলে আমি একটা কাজ করি, এইদিকে আমি নদীর পাড়ের এদিকে করে আমি ভিকে রিপ্রেজেন্ট করলাম, এদিকে আমি আমার বেগ অথবা নৌকার বেগ ইউকে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখি, তাহলে ভি এদিক দিয়ে যাচ্ছে বাম থেকে ডানে, আর এসি পথে হচ্ছে আমার ইউ মানে হচ্ছে আমার নিজের বেগ অথবা সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ। এখন এই এসি পথে রওনার ফলে ভি বাম থেকে ডানে একটা প্রেশার দিচ্ছে বা বেগ দিচ্ছে, যার কারণে আমি এ বি পথে যেতে পারছি। ওকে, তাহলে এই এ বি পথে যেটা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে মূলত লব্ধি বেগ বা ডাব্লিউ। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে লব্ধি বেগ। স্যার লব্ধি বেগ কেন?
কারণ লব্ধি কাকে বলে? দুই বা ততোধিক ভেক্টর রাশির ক্রিয়াফল। তাহলে আমরা যদি এসি পথে যাই তাহলে খেয়াল করে দেখি তো এই এসি পথে দুইটা ভেক্টর রাশি কাজ করতেছে, একটা হচ্ছে নৌকার বেগ, আরেকটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে দুইটা রাশির মিলিত ক্রিয়াফল হওয়ার কারণে আমি কি করলাম, এ থেকে বিতে যেতে পারতেছি। বুঝতে পারছি? এটা হচ্ছে মেইন বেসিক কনসেপ্টটা। আচ্ছা, এরপরে আসে আমাদের এখানে বাকি কাজগুলো একটু আমরা সেরে ফেলে আস্তে আস্তে। আচ্ছা, তাহলে এই যদি আমাকে সোজাসুজি পার হতে হয়, কি বললাম, যদি আমাকে সোজাসুজি পার হতে হয় তাহলে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউ অর্থাৎ লব্ধি কোণ সব সময় থিটাটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ সোজাসুজি পার হওয়ার জন্য বললে আপনার কাছে একটা ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসবে, সেটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি। ওকে, কিন্তু আলফা আপনি জানবেন না, কত কোণে যেতে হবে সেটা কিন্তু আপনি জানেন না। ওকে, এটা কিন্তু যারা মাঝি তারা দেখা যায় প্র্যাকটিসের কারণে বা জীবনলব্ধ, হ্যাঁ, উপলব্ধি থেকে তারা এই জিনিসগুলো জানে, কিন্তু আমরা তো ম্যাথ করতেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে কি অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল করে গেলে আমি সোজাসুজি পার হতে পারবো, এই ধরনের কোশ্চেন আমাদের জন্য দেওয়া থাকবে। সো তাহলে আপনাকে আমি কি বললাম, সোজাসুজি পার হওয়ার জন্য অটোমেটিক্যালি প্রশ্নের মধ্যে থিটা অর্থাৎ লব্ধি কোণ সবসময় 90 ডিগ্রি হবে। আলফাটা আমাদের জানা নাই। আলফাটা কি? আলফাটা হচ্ছে ইউ ও ভি এর অন্তর্গত কোণ। আমি আগেও বলছিলাম আলফা মানে হচ্ছে দুইটা ভেক্টরের অন্তর্গত কোণ। ওকে, তাহলে আমাদের এখান থেকে ছবি থেকে যদি আমরা দেখি তাহলে এই যে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ এটাকে বলতেছি কি আমরা আলফা, যেটা আমি জানি না। তাহলে এবার আসি লব্ধি ডাব্লিউ। ডাব্লিউ সমান কি জানি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা রুট। স্যার এটা কোথেকে আসছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ওই ফর্মুলাটার জায়গায় আমরা ইউ আর ভি বসিয়েছি, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, এখন আসি আমাদের এখানে এই যে আলফা তো আমি জানি না, ভালো কথা। তো লব্ধি কোণ ট্যান টিতা, তাহলে ট্যান টিতা কত হবে? খেয়াল করে দেখি টিতা কার সাথে অ্যাঙ্গেল করেছে? ভি এর সাথে, তার মানে নিচে ভি একা। ওকে, এরপরে হচ্ছে ইউ সাইন আলফা প্লাস ইউ কজ আলফা। এখানে আমরা জানলাম কি, যদি আমাকে সোজাসুজি পার হতে হয় আমার লব্ধি কোণ সবসময় 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা। আচ্ছা, এরপর ট্যান 90 ডিগ্রিকে আমরা 1/0 আকারে লিখতে পারি, কারণ আমরা জানি ট্যান 90 ডিগ্রি হচ্ছে ইনফাইনিটি বা অসংজ্ঞায়িত। ভি প্লাস ইউ কজ আলফা, এটা কোত্থেকে লিখেছে আমি আবার একটু ডিফাইন করতেছি। আপনারা ক্যালকুলেটরে যদি 10 ডিগ্রি লিখেন তাহলে সেটা হচ্ছে কি ইনফিনিটি অথবা ম্যাথ এরর। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি 1/0 আকারে। ওকে, আচ্ছা, সো এখন তাহলে আমরা যদি ক্রস গুণন করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ভি। সুতরাং একেবারেই লিখে দিই আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। তার মানে কজ ইনভার্স মাইনাস ভি। ভি কে ছিল? ভি ছিল হচ্ছে আমাদের স্রোতের বেগ অথবা নদীর বেগ, যেটা প্রশ্নে যেভাবে বলে স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। নৌকাও থাকতে পারে, সাঁতারুও হতে পারে। ওকে, মাইনাস দিয়ে, তার মানে আমি বুঝতে পারতেছি প্রশ্নে যদি আমাকে সাঁতারুর বেগ এবং স্রোতের বেগ দেওয়া থাকে ওখান থেকে আমাদের আরামসে আমরা আলফাটা বের করে ফেলতে পারবো। এখন স্যার এই যে আপনি ফর্মুলাটা লিখেছেন এটা কি স্যার আমি শর্টকাট টেকনিকে সিকিউতে ইউজ করতে পারবো? কখনোই না। আপনি যদি এটা সিকিউতে ইউজ করেন আপনাকে নাম্বার দেওয়া হবে না। ওকে, সো আপনাকে দেখাতে হবে যে আপনি কিভাবে আলফার মানটা বের করতেছেন। ওকে, এটা গেল। আচ্ছা, এরপরে আসি আমাদের, তাহলে আমরা কি করলাম? লব্ধি, তাহলে আলফা যদি আমরা এখন জেনে যাই তাহলে আলফার মান যদি আমরা এখন এই জায়গায় বসিয়ে দিই, ইউ আর ভি তো আমাকে দেওয়া আছে, তাহলে আমাদের লব্ধি বেগের মান বের হয়ে যাবে না? এবার বুঝতে পারছি? তাহলে আমাকে মেইন কাজ কি? সোজাসুজি পার হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটু বাঁকা করে যেতে হবে। কোন দিকে বাঁকা করব? স্রোত যেদিকে তার বিপরীত দিকে একটু বাঁকা করে যাব। কতটুকু বাঁকা করব সেটা আমি জানি না। সেটা হচ্ছে কি কতটুকু বাঁকা মানে হচ্ছে আলফার মান কত সেটা আমি জানি না। কিন্তু আলটিমেটলি গিয়ে আমার ডেস্টিনেশনে যে লব্ধি বেগটা হবে ওই লব্ধি বেগ সবসময় 90 ডিগ্রি, অর্থাৎ লব্ধি কোণ সবসময় 90 ডিগ্রি হবে। বুঝতে পারছি?
সো এই জিনিসগুলা না জানার কারণে দেখা যায় হচ্ছে অহরহ এই ধরনের ম্যাথগুলা ছেলেমেয়েরা ভুল করে। ওকে, আচ্ছা, এখান থেকে এবার আরেকটা জিনিস আমি দেখাই, একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে সময় বা এটাকে আমি বলি হচ্ছে অপর পারে পৌঁছানোর সময়। অপর পারে পৌঁছানোর সময় কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে। সেটা কীরকম? আপনি তো, আমি আবার রিক্রিয়েট করছি ছবিটা। তাহলে এ সি বি, স্রোত ছিল এদিকে, এটা ছিল আমাদের ভি, এটা ছিল আমাদের ইউ, এটা ছিল ডাব্লিউ। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের এখানে নদীর প্রস্থ। কোনটা? এবি। এবি হচ্ছে আমাদের এখানে নদীর প্রস্থ, ডাব্লিউ না, ডাব্লিউ হচ্ছে আমাদের লব্ধি বেগ। ওকে, আচ্ছা, এবি হচ্ছে নদীর প্রস্থ। এখন আমাকে পার হওয়ার সময় লাগবে, তাহলে খেয়াল করে দেখি তো আমাদের এই সময়টার ফর্মুলা আসবে কোন জায়গা থেকে, সেটা আমরা দেখি। আমরা জানি অ্যাস ইজ ইকুয়াল টু ভিটি, ছোটোবেলার একদম বাচ্চাকালের ফর্মুলা। এখান থেকে সময় টি ইজ ইকুয়াল টু কী হয়? এস বাই ভি হয় না? এখন আমাদের এখানে যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে একটা মিলিত ক্রিয়াফল। তার মানে আমাদের সময়টা অবশ্যই এখানে লব্ধি সময় হবে। স্যার কেন লব্ধি সময় কেন? স্বাভাবিক, নদীতে যদি স্রোত না থাকতো আপনি নর্মালি পার হয়ে যেতেন আপনার বেগ নিয়ে, কিন্তু স্রোত থাকার কারণে কিন্তু আপনাকে কিন্তু বেশি বেগ দিতে হবে। বুঝতে পারছি? কারণ আপনি না হলে তো আপনি স্রোতের ঠেলায় তো আপনি এক জায়গা থেকে আরেক গ্রামে চলে যাবেন, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাবেন স্রোতের ঠেলায়। বুঝতে পারছি? ওকে, তাহলে লব্ধি সময় সমান কি আসবে আমাদের? তাহলে লব্ধি দূরত্ব ডিভাইডেড বাই লব্ধি বেগ। তাহলে আমরা জানি আমাদের এখানে লব্ধি বেগ হচ্ছে কোনটা? লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ। ওকে, আচ্ছা স্যার লব্ধি দূরত্ব কোনটা? এই জায়গা, এই টাইপের ক্ষেত্রে লব্ধি দূরত্ব কোনটা হবে? খেয়াল করে দেখি, আমি যাচ্ছি এসি পথে কিন্তু আমি পৌঁছাচ্ছি এবি পথে, তাহলে এই এবিটাই হচ্ছে আমার মিলিত ক্রিয়াফল। কার কার? ইউ এবং ভি এর, অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগের। তাহলে এই এবিটাই হবে তোমার এই টাইপের জন্য লব্ধি দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি নদী পার হতে সময় বের করতে বলে, তাহলে আমাদের ইয়া হবে এবি বাই ডাব্লিউ। তাহলে আমরা বলতে পারি এবি মানে কি? এবি মানে হচ্ছে নদীর প্রস্থ ডিভাইডেড বাই লব্ধি বেগ, ভাগ করলে আমরা কি পাবো? আমাদের ওই নদী পার হওয়ার সময় বা লব্ধি সময়টা পাবো। বুঝতে পারছি? এটা একটা জিনিস, এটা মাথা রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের পরবর্তী টপিক বা পরবর্তী যে ধরনের ম্যাথটা আমাদের আছে, সেটা হচ্ছে ধরন 2। এটা হচ্ছে দ্রুত পারাপার অথবা সংক্ষিপ্ত সময়ে পারাপার। এটা কীরকম? ব্যাপারটা হচ্ছে, আমি আবার একটা নদী আঁকি, স্রোত দিলাম এ বি, ধরে নিলাম আপনি আপনার পিছনে একটা বাঘ দৌড়াচ্ছে, আপনি তখন এই বিন্দুতে আসলেন। এই বিন্দুতে আসার পরে আপনি চিন্তা করলেন স্রোত তো বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে একটা কাজ করি, আমি তাহলে একটু বাঁকা করে রওনা দিই, আমি তাহলে বি বিন্দুতে পৌঁছাতে পারবো। এখন আমার কথা হচ্ছে, আপনার এই যে চিন্তাভাবনা, ভালো কথা, আপনি ফিজিক্সে ভালো বুঝেন, তো এই চিন্তাভাবনা করতে করতে বাঘের পেটে যে আপনি চলে যাবেন, সেটা কি আপনার মাথায় আছে? তো আমি এটা কেন বললাম? কারণ হচ্ছে, বা কোনো একটা কারণে আপনি এ থেকে বিতে যাওয়া আপনার দরকার নেই, আপনার জাস্ট দরকার হচ্ছে কি, জাস্ট নদীটা পার হওয়া, অ্যাজ এনি হাও এই কুল থেকে অন্য কুলে চলে যাওয়া। বুঝতে পারছি? তখন আপনি জাস্ট কি করবেন? সোজাসুজি রওনা দিবেন। বি কেয়ারফুল, আপনি রওনা দিচ্ছেন সোজাসুজি। আগেরটা ছিল যে সোজাসুজি পার হওয়ার জন্য, এখন আমি জন্য না, আমি এখন সোজাসুজি রওনা দিয়েছি,
সোজাসুজি রওনা দেওয়ার পর তার মানে আমি তাহলে একটু বেঁকে যাব, ধরলাম আমি সি বিন্দুতে পৌঁছাবো, তাহলে আমার এখানে এটা হচ্ছে এখানে ভি নদীর বেগ, আমার এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের এখানে ডাব্লিউ। ওকে, তাহলে এই ক্ষেত্রে আপনার একটা জিনিস জানা আছে, প্রশ্ন থেকেই পাবেন, সেটা হচ্ছে আলফা 90 ডিগ্রি। এই টাইপের ক্ষেত্রে আপনি জানবেন হচ্ছে আপনার যে আলফাটা ওইটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আপনার যে লব্ধি কোণ সেটা কত হবে সেটা আপনি জানেন না, তাহলে তিতা আপনি জানেন না। তাহলে এই ক্ষেত্রে আসি, আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u_v cos আলফা। সো আমি যদি এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u_v cos 90 ডিগ্রি, যেহেতু আমি আলফার মানটা জানি, cos 90 ডিগ্রির মান হচ্ছে কত 0, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের রুট ডাব্লিউ চলে আসলো। তাহলে আপনি জাস্ট এখানে ইউ আর ভি এর মানটা জানলেই আপনি লব্ধি বেগটা পেয়ে যাবেন। কোন সময়ে? এই টাইপের ক্ষেত্রে, দ্রুত পার হওয়ার ক্ষেত্রে বা সংক্ষিপ্ত সময়ে পার হওয়ার জন্য বললে তখন। ওকে, এখন আসি আমাদের এই ক্ষেত্রে ট্যান টিতাটা। তাহলে ট্যান টিতা ইজ ইকুয়াল টু ওই আগের মতো ভি এর সাথে লব্ধিগুণ তৈরি করেছে, তার মানে ইউ সাইন আলফা প্লাস ইউ কজ আলফা। তাহলে আলফার মান তো 90 ডিগ্রি, তাহলে ইউ সাইন 90 ডিগ্রি প্লাস ভি প্লাস ইউ কস 90 ডিগ্রি। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি ট্যান টিতা ইজ ইকুয়াল টু ইউ বাই ভি। তাহলে এখান থেকে যদি তিতা লিখি, তাহলে তিতা মানে হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা তিতা লিখি, তিতা মানে হচ্ছে ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে আমরা বলতে পারি ট্যান ইনভার্স নৌকার বেগ ডিভাইডেড বাই স্রোতের বেগ। ঠিক আছে, সো এটা এমসিকিউতে ইউজ করা যাবে যদি আপনাকে দ্রুত পার হওয়ার কথাটা উল্লেখ থাকে, কিন্তু সিকিউতে বা রিটেনে আপনাকে করে দেখাতে হবে। সো এটা মুখস্থ করা আসলে কিছুই না। যদি আপনি এখন মুখস্থ করেন তিথা সমান ট্যান ইনভার্স নৌকার বেগ বাই স্রোতের বেগ, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এভাবে মুখস্থ করে কোনো কিছু হবে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে, অঙ্ক সলভ করতে হবে। কারণ আমি যদি নদীর স্রোত দিলাম এদিকে, অ্যান্ড পরীক্ষায় স্রোত দিলে হচ্ছে উল্টা দিকে, তাহলে আপনি তো বলবেন যে আমি তো পড়ালেখা করিনি, আমি তো শুধু বাম থেকে ডানে জানি, ডান থেকে বামে স্রোত কেন হবে? কথার কথা বললাম, বুঝে গেছে? সো জিনিসটা আপনাদের আয়ত্ত করতে হবে। সো এটা গেল। সো এটা হচ্ছে কি আমাদের, তাহলে এখান থেকে এবার আসি আমাদের সময়, অর্থাৎ পার হওয়ার জন্য যে সময়। তাহলে আমি ছবিটা আবার একবার একটু আঁকি। জিনিসটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে নদী এদিকে যাই, এদিকে যাই, এদিকে, ওকে স্রোত। তাহলে আমি এদিকে যাচ্ছিলাম, এটা ছিল আমাদের ইউ, এটা হচ্ছে ভি, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ ডাব্লিউ। এখন এটা কিন্তু আমাদের এখানে নদীর প্রস্থ বা ডি ছিল আর কি। তাহলে এখানেও সেম, আমাদের লব্ধি সময় ইজ ইকুয়াল টু হচ্ছে লব্ধি বেগ, লব্ধি দূরত্ব ডিভাইডেড বাই লব্ধি বেগ। তো লব্ধি বেগ তো আমি বুঝতে পারতেছি সেটা হচ্ছে কত ডাব্লিউ, কিন্তু আমার এখানে লব্ধি দূরত্ব কোনটা হবে? তাহলে লব্ধি ওয়ার্ডটা মানে হচ্ছে যে দূরত্বটাও মিলিত ক্রিয়াফলের কারণে হচ্ছে, কারণ আমি যাচ্ছিলাম এবি পথে, কিন্তু আমি পৌঁছিয়েছি কোন পথে বা কোন বিন্দুতে? সি বিন্দুতে। ওকে, তাহলে এ সি হচ্ছে আমার এখানে লব্ধি দূরত্ব। সো এখানে কিন্তু এসিটা কিন্তু আমার এখানে কি হচ্ছে না, নদীর প্রস্থ হচ্ছে না। তো অনেকে কিন্তু মুখস্থ করে, যেমন রিসেন্টলি আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিয়েছি, ওখানের মধ্যে অনেকেই দেখেছি দোনোটা টাইপের জন্য লব্ধি দূরত্বকে নদীর প্রস্থই ধরছে। এটা সম্ভব না, এটা কখনো হবে না, বুঝতে পারছি? দুইটার জন্য লব্ধি দূরত্ব দুইটা আলাদা। ওই প্রথম টাইপের জন্য অর্থাৎ সোজাসুজি পার হওয়ার জন্য আপনাকে লব্ধি দূরত্ব হবে নদীর প্রস্থটা, কিন্তু সোজাসুজি পার হয়ে মানে সংক্ষিপ্ত সময়ে দ্রুত পার হওয়ার জন্য যে টাইপটা, অর্থাৎ আমি ধরন যে 2 দেখিয়েছি, এটার মধ্যে লব্ধি দূরত্বটা হবে আপনার এসি, বা এই পথটাই হবে আপনার এখানে লব্ধি দূরত্ব। ওকে, তো স্যার এই সিটা কেমনে বের করতে পারি? এটা বিভিন্নভাবে বের করা যায়। আপনার তো এখানে এই কোনো কারণে যদি আপনাকে এখানে তিতা দিয়ে দেয়, ওকে, আপনার এখানে আলফা দেওয়া আছে ধরে নিলাম, তাহলে আলফা থেকে তিতা বাদ দিলে আমাদের এই কোণটা যদি কোনোভাবে বের হয়, আমি একটু দেখাই আপনাদের। ধরেন আমাদেরকে পরীক্ষায় কোনোভাবে এই কোণটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়,
আমরা এখানে ডি সমান জানি, হ্যাঁ? তাহলে এখানে ধরে নিলাম এখানে আপনাকে কোনোভাবে এখানে এই থিটা প্রাইম আপনি বের করতে পারছেন, তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের ফর্মুলা অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ হাবি জাবি এগুলো দিয়ে আমরা কি করতে পারবো, ফর্মুলাগুলো দিয়ে এসিটা বের করতে পারবো। সাপোজ আমি আপনার জিনিসটা আমি একটা জাস্ট জিনিসটা দেখাই আমি। সাপোজ আপনাকে এখানে কোনো একটা কারণে এখানে 30 ডিগ্রি বলা আছে, আর নদীর প্রস্থ আমাকে বলে দিছে ধরে নিলাম 100 মিটার। তাহলে আপনাকে এ বি সি এসিটা বের করতে হবে। তাহলে 30 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এটাও হবে কত 30 ডিগ্রি, কারণ এটা হচ্ছে কি একান্তর কোণ। তাহলে এবার যদি আমরা সাইন 30 ডিগ্রি চিন্তা করি, তাহলে সাইন 30 ডিগ্রি চিন্তা করলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি, হ্যাঁ? তাহলে লম্ব হচ্ছে কত এবি, অতিভুজ কে এসি। তাহলে সুতরাং এসি সমান কত আসবে, এবি বাই সাইন 30 ডিগ্রি আসে না? সো এইগুলা এইভাবে ত্রিকোণমিতি দিয়ে বের করা যায়। ওগুলো আহামরি কোনো কঠিন না, বাট আপনাকে ব্যাপারটা হচ্ছে যে কোনটার জন্য কোন দূরত্ব কেন নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এগুলো একটু ভালোভাবে দেখা। ওকে, এরপর আসি আমরা কিছু প্র্যাকটিক্যাল ম্যাথ করি, তাহলে আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। প্রথমে আসি আমাদের প্রথম এক্সাম্পল। এক্সাম্পল 1 বলল একটি নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা চলমান। নৌকার প্রকৃত বেগ কত হবে? তো এখানে ওইরকম আমি যে টাইপগুলো পড়াইছি ওরকম আহামরি কোনো কঠিন কিছু বলে না, এখানে জাস্ট একদম সহজ একটা জিনিস বলতেছে যে একটা নদীর স্রোতের বেগ যে ভি এর মান 5 কিলোমিটার পার আওয়ার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে। তার মানে জাস্ট আমাকে ইউ 4 কিলোমিটার পার আওয়ার এবং ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা বলে ফেলছে 60 ডিগ্রি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এই ধরে নিলাম এদিকে যদি ভি হয় তাহলে এই দিক দিয়ে মনে করো 60 ডিগ্রি কোণ করে ইউ গেছি, জাস্ট আমাকে এখানে আলফার মান দিয়ে দিছে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমার এখন লব্ধি কোথায় হবে? সবসময় তো আমাকে নদী পার হতে হবে এরকম তো ম্যাথ দিবে, এটার কোনো কথা নাই। আমি তো চাইলে নদীর মধ্যে আমি ঘুরতে হতে পারি, তাই না? তো ওইরকম একটা ম্যাথ দিছে এখানে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগ ডাব্লিউ সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কস কত আলফা। তো ইউ এর মানও দেওয়া আছে, সেটা হচ্ছে কত 25 প্লাস 16 প্লাস 5 4 20, 20 দুগুণে 40, 40 কস 60 ডিগ্রি। ওকে, দ্যাটস ইট, যা আসে অর্থাৎ 7.81 কিলোমিটার পার আওয়ার। স্যার আমাকে যদি বলে যে নৌকা কত ডিগ্রি কোণ করে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তিতা সমান আমরা কি জানি ট্যান ইনভার্স, তাহলে ভি একা ইউ সাইন আলফা প্লাস হচ্ছে কত ইউ কজ আলফা। তাহলে ট্যান ইনভার্স ইউ সাইন আলফা বলা মানে হচ্ছে ইউ হচ্ছে কত 4 সাইন 60 ডিগ্রি প্লাস 5 প্লাস 4 কস 60 ডিগ্রি। ভ্যালুগুলো বসিয়ে দিলে তাহলে তিতার মান পাবো হচ্ছে 26.33 ডিগ্রি। এবার আসি আমাদের এক্সাম্পল 2তে, যেখানে আমরা ওই সোজাসুজি সংক্ষিপ্ত দূরত্ব এই সেই হাবিজাবি ওগুলো নিয়ে আমরা একটু কথা বলছিলাম, ওগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। সো প্রথমে আসি একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। একটি নৌকাকে ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার বেগে চালনা করা যায় কোন দিকে নৌকা চালালে? প্রশ্ন একটু খেয়াল করতে হবে, কোন দিকে নৌকা চালালে নৌকাটি সোজাসুজি অপর পারে
পৌঁছাবে ও লব্ধি বেগ কত। তো লব্ধি বেগ না বলে আপনাদেরকে বলতে পারে যে নৌকার প্রকৃত বেগ কত। ওকে, আচ্ছা তাহলে আসি, খেয়াল করে দেখি আমাদের এটা যদি একটা নদী হয়, এটা ছবিটা আমি জাস্ট এমনি আঁকলাম। সো স্রোতের বেগ আমাকে বলছে ভি, তো আমাকে ওই প্রথম টাইপের মতো এ থেকে বিতে সোজাসুজি পার হতে হবে। তাহলে সোজাসুজি পার হওয়ার জন্য আমাকে কত কোণে যেতে হবে, ওকে, অর্থাৎ আমাকে আলফাটা কত হবে সেটা বের করতে হবে। এবং আমরা জানি যে এই ক্ষেত্রে আমি আলফা জানি না, কিন্তু যেহেতু আমার রেজাল্ট জানা আছে আমি সোজাসুজি পৌঁছাবো, সেই জন্য আমার লব্ধি কোণ থিটার মান 90 ডিগ্রি হয়। তাহলে সেই ক্ষেত্রে থিটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি, আমাকে বলছে প্রথমে আলফা বের করতে, তাহলে আমরা জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি, আর এখানে ইউ সাইন আলফা প্লাস ইউ কজ আলফা। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 90 ডিগ্রি ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা। এটা মানে আমরা 1/0 ধরেছিলাম, ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কজ আলফা। এখান থেকে আমরা একেবারে ভি প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু 0, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ লিখতে পারি। সো বলতে পারেন স্যার আপনি তো ডাইরেক্টলি এটা বের করে দেখাইছিলেন, তো এখন সরাসরি বসালে কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে, এগুলো মুখস্থ বসানো যাবে না, এগুলো করে করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে আসি কজ ইনভার্স, তাহলে ভি বাই ইউ। তাহলে আমরা যদি মানগুলো যদি এখন বসাই, তাহলে -5/10, তার মানে হচ্ছে কজ ইনভার্স -1/2 হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আমার আলফা কত আসলো, 120 ডিগ্রি। অর্থাৎ আপনি যদি ভি এর সাথে 120 ডিগ্রি কোণ করে রওনা দেন, তাহলে হচ্ছে কি আপনার এই বেগ নিয়ে আপনি সোজাসুজি পার হতে পারবেন। বুঝতে পারছি? এটা গেল একটা ম্যাথ। আচ্ছা, পরবর্তী তো আমাকে লব্ধি ম্যাথ বের করতে বলছিল না, লব্ধি বেগটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u কজ আলফা। তাহলে ইউ হচ্ছে কত, 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 × 5 × 10 কজ 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে হিসাব করলে আমাদের লব্ধি বেগটাও বের হয়ে যাবে। হ্যাঁ, বাকিটা আপনার ক্যালকুলেটারে চাপাই দিবেন, শেষ। ওকে, সো এখন আসি আমরা পরবর্তী একটা ম্যাথ, যেই ম্যাথটাতে আমাদের সোজাসুজি, যেমন আমি যদি বলি এরকম একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 3, একজন সাঁতারু স্রোতহীন অবস্থায়, খেয়াল করবেন, স্রোতহীন অবস্থায় 3 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটেন। স্রোতের নদীতে এক পার হতে অন্য পারে সোজা পার হওয়ার জন্য সাঁতার শুরু করলেন 5 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে তিনি পার হলেন। বলল স্রোতের বেগ কত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে প্রশ্নটা আমি আরেকটু ঠিক করি, কারণ অন্য পারে সোজা পার হওয়ার জন্য না, এক পার থেকে অন্য পারে সোজাসুজি রওনা দিলেন বা সোজাসুজি সাঁতার কাটলেন। হ্যাঁ, সোজাসুজি সাঁতার শুরু করলেন। ওকে,
এই যে সোজাসুজি সাঁতার শুরু করলেন, এত বেগ নিয়ে তিনি পার হলেন, স্রোতের বেগ কত? প্রশ্ন হচ্ছে যখন স্রোত নেই তার মানে কি, তখন হচ্ছে আপনার বেগটাই হচ্ছে, হিন মানাটা একটু ভুল করেছে, দন্তান্ন হবে। ওকে, যখন নদীতে স্রোত নাই তখন আপনি যে বেগেই সাঁতার কাটেন না কেন ওইটাই হচ্ছে আপনার বেগ, আপনার নিজস্ব বেগ, এটা কোনো লব্ধি বেগ না। তার মানে সাঁতারুর বেগ আমরা পেয়ে গেলাম, স্রোতহীন অবস্থায় যে বেগটা থাকবে সেটা হচ্ছে অরিজিনাল বেগ। তাহলে সাঁতারুর বেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। এরপরে আমাকে বলতেছে যে সে নদীটাতে সোজাসুজি সাঁতার কাটা শুরু করছে। তাহলে আমরা তো জানি সোজাসুজি, পরে বলছে কিন্তু স্রোতের নদীতে, মানে স্রোতহীন অবস্থায় তো তার বেগ বলা আছে, বাট স্রোতের নদীতে মানে স্রোত যখন শুরু হয়েছে এরপরে সে সোজাসুজি সাঁতার কাটা শুরু করলেন। তাহলে আমি যেটার জন্য প্রশ্নটা দিলাম, এখানে কিন্তু সোজাসুজি ওয়ার্ডটা অন্য কাজে ইউজ হচ্ছে। কীরকম সেটা একটু বুঝি। সোজাসুজি বলতে আমি সোজাসুজি রওনা দিয়ে দিছি, আমি সোজাসুজি পার হওয়ার জন্য বলতেছি না, আমি সোজাসুজি রওনা দিয়ে দিছি। তাহলে আমি পৌঁছাবো কোন দিকে? বাঁকা করে সি বিন্দুতে না? তাহলে এই ক্ষেত্রে সোজাসুজি যদি আমি রওনা দিই তাহলে আলফা 90 ডিগ্রি হয় না? এটাকে আমরা কোন টাইপের মধ্যে চলে যাচ্ছে? 2 নাম্বার টাইপ, সংক্ষিপ্ত সময়ের টাইপে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার সোজাসুজি ওয়ার্ড থাকলে যদি আমরা ওই প্রথম টাইপটাকে মনে করি, করার দরকার নেই। সোজাসুজি পার হওয়ার জন্য এক কথা, আর সোজাসুজি রওনা দিচ্ছি সেটা এক কথা। আমি ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে সোজাসুজি রওনা দেওয়া মানে হচ্ছে এটা টাইপ 2তে গেছে, মানে সংক্ষিপ্ত সময়ে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আলফার মানটা আমি জানি 90 ডিগ্রি। তাহলে এরপরে আসি, তো আমি কত বেগ নিয়ে আমি ওই পারে পৌঁছাইয়াছি? 5 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে। তার মানে এটা হচ্ছে আমাদের এখানে লব্ধি বেগ। কেন? কারণ এখানে তোমার 3 কিলোমিটার বেগের সাথে ওই স্রোতের বেগটাও এখানে কাজ করছে একসাথে, তাই এটা 5 কিলোমিটার/আওয়ার হলো। তাহলে এখন আমাকে বলছে স্রোতের বেগ কত। তাহলে আমরা জানি W=u²+v²+2u_v cos α। তাহলে ডাব্লিউ এর মান তুমি জানো সেটা হচ্ছে কত? 5। ইউ এর মান তুমি জানো সেটা হচ্ছে কত? 3। v² জানো না, +2 ইউ মানে হচ্ছে 5, ভি cos আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তো cos 90 ডিগ্রি এটা চলে যাবে, এটাকে 5², ওকে এটা 3² ছিল, = 9 + v²। তাহলে আমরা লিখতে পারি v² মানে হচ্ছে 25 - 9 মানে হচ্ছে 16, সুতরাং v এর মান হচ্ছে 4, 4 কিলোমিটার/আওয়ার। ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ করব, এক্সাম্পল 4। আমাকে বলা হচ্ছে একটি নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার ও প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার। নৌকাটিকে কোন দিকে চালনা করলে তা সোজা অপর পারে পৌঁছাবে? তাহলে সোজা অপর পারে পৌঁছাবার জন্য, অর্থাৎ আমি সোজা কিন্তু রওনা দিই নাই, সোজা আমাকে পৌঁছাইতে হবে, এই জিনিসটা বুঝলে কাজ শেষ। ওকে, তাহলে স্রোতের অনুকূলে, অনুকূল মানে হচ্ছে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত ওইদিকে। তাহলে আমরা কিন্তু 9 10 এই ম্যাথগুলো করছিলাম, u+v। হ্যাঁ, অনুকূলের বেগ হচ্ছে 18, প্রতিকূলে u-v হচ্ছে কত? 6 কিলোমিটার/আওয়ার, এটাও কিলোমিটার/আওয়ার, প্রতি ঘন্টায় বলছে। আচ্ছা, তাহলে এখানে কি যোগ বিয়োগ করলে আমরা ইউ এর মান পাবো কত? ইউ এর মান পাচ্ছি 6 কিলোমিটার/আওয়ার
ওকে, একটু ভালো করে খেয়াল করি এখানে কোনটাকে কোনটা বেগ ধরছে সেটা একটু দেখা দরকার। ইউকে আমি এখানে ধরলাম হচ্ছে স্রোতের, ইউকে আমি তো জেনারেলি স্রোতের বেগ ধরি না, সো আমি ইউকে নৌকার বেগ ধরলাম, ভিকে আমি স্রোতের বেগ ধরলাম। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যদি আমি এটাকে এটাকে যদি 2 দিই, তাহলে 1+2 করলে 2u ইজ ইকুয়াল টু হচ্ছে 18 আর 6 মানে 24। তাহলে সুতরাং ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এবং 1 থেকে যদি আমি 2কে বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2v, 18 থেকে 6 গেলে কত হয় 12, সুতরাং v ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো আমাকে বলছে এবার তাহলে বুঝে নিই জিনিসটা ওই প্রথম টাইপটার মতো সোজাসুজি পার হতে হবে আমাকে, তাহলে আমাকে বাঁকা রওনা দিতে হবে, আলফাটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আলফা সমান, বা ডাইরেক্টলি তো আমরা বের করতে পারবো না, আমরা কিভাবে বের করব, ওই যে ট্যান টিটা ইজ ইকুয়াল টু লব্ধি কার সাথে কোণ তৈরি করেছে, ধরলাম এটা ভি আর এটা হচ্ছে ইউ, তাহলে ভি এর সাথে তাহলে ইউ সাইন আলফা প্লাস ইউ কজ আলফা। সো আপনারা জানেন পরবর্তী কাজটা কিভাবে করতে হবে, ওইটা কিন্তু দেখাবে। দেখানোর পরে আমাদের আলফার মান আসবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, তাহলে ওখান থেকে আমরা কজ ইনভার্স ভি বাই ইউ, সো ভি হচ্ছে 6 আর 12 তার মানে -12 তার মানে 120 ডিগ্রি। স্যার প্রত্যেকটা অঙ্কে কি আলফার মান 120 ডিগ্রি হবে? কোনো দিনই না। এখানে আমি ভ্যালুগুলো এইভাবে দিছে যেন 120 ডিগ্রি আসে, কোনো দিনই এরকম হবে কোনো কথা বলা নেই, যে কোনো কোণ হতে পারে। আমাকে হইতেও পারে যে আমাকে 113 ডিগ্রি কোণ করে যেতে হবে, এটা হচ্ছে ভ্যালুয়ের উপরে, মানগুলো আমাকে কেমন দেওয়া হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল। সো এই ম্যাথগুলো যদি আমরা একটার পর একটা করতে থাকি তাহলে আসলে কোনো ধরনের সমস্যা থাকবে না এই নদী ও নৌকার ম্যাথে। এরপর আসে আমাদের এক্সাম্পল 5। সো আমাদের আজকে ক্লাসের মোটামুটি এগুলাই ছিল আমাদের সবথেকে বেস্ট এক্সাম্পলগুলো। সো এই প্রশ্নটা একটু আমাদের একটু খেয়াল করতে হবে, এটা একটু বাকি ম্যাথ বা বাকি টাইপের সাথে একটু ব্যতিক্রম, সেটা কীরকম আমরা দেখতেছি। সো আমাদের 5 নম্বর ম্যাথটা হচ্ছে, প্রশ্নটা এরকম যে একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটা নদী 4 মিনিটে সোজাসুজি পার হতে পারে, কিন্তু স্রোত থাকলে সে একই পথ 5 মিনিটে অতিক্রম করতে পারে, স্রোতের বেগ কত? তাহলে এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে কি, আমরা সেটা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে আমরা জানি স্রোতহীন অবস্থায় বেগ বলা মানে সাঁতারুর অরিজিনাল বেগটা, যেখানে নদীর বেগে কোনো প্রভাব ফেলতে পারেনি। তাহলে এই সাঁতারুর বেগ মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 4 মিনিট, তার মানে 25 মিটার পার মিনিট, যেটাকে আমি অ্যাজ এ ইউ হিসেবে ব্যাখ্যা দিলাম। একইভাবে স্রোতযুক্ত অবস্থায় বেগ বলা মানে হচ্ছে, এটাকে আমরা বলতে পারি লব্ধি বেগ। কেন লব্ধি বেগ? কারণ এখানে দুইটা বেগের মিলিত ক্রিয়াফল, এবং সে সেম পথটাকে কত মিনিটে পার করতেছিল 5 মিনিটে, তাহলে বেগ হবে 5×20=100 তার মানে 20 মিটার পার মিনিট, যেটাকে আমি অ্যাজ এ ডাব্লিউ হিসেবে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, এখন কথা অনুসারে সে হচ্ছে নদী, তো এই নদীটাকে সোজাসুজি পার হবে, তাহলে সোজাসুজি পার হওয়ার জন্য সে প্রথমে ছিল স্রোতহীন অবস্থায়, কোনো ঝামেলা নাই, এমনিই পার হয়ে গেল। কিন্তু স্রোত যখন আছে তাকে অবশ্যই কী করতে হবে, একটু বাঁকা করে পার হতে হবে। ফলে একই পথ বলা মানে কি এবি, অর্থাৎ সোজাসুজি পার হওয়ার কথাই বলতেছে। আচ্ছা, তাহলে এবার আমি যদি একটু টেকনিক্যালি জিনিসটাকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করি, কোনো টাইপের মধ্যে আমি না ঢুকাই, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এখানে ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের এখানে ইউ, আর আমাদের নবধি বা নৌকার বেগ, স্রোতের বেগ কোন জায়গায় থাকে? স্রোতের বেগকে সবসময় আমরা এই দিকে ভি হিসেবে রিপ্রেজেন্ট করতাম। তাহলে এই ভিটাকে আমি চাইলে এই যে এই দিকে আমি ভি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি না? তাহলে দেখি তো ইউ ভি ডাব্লিউ একটা কি করেছে, একটা ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলো না? আমি আবার বলতেছি ব্যাপারটা কীরকম, যেহেতু আমার সোজাসুজি পার হতে হবে, তার মানে আমাকে একটু বাঁকা গিয়ে সোজাসুজি পার হচ্ছি, তাহলে আমার ইউ এটা, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ, ভি ছিল এখানে, এই ভিটাকে আমি এই জায়গায় রিপ্রেজেন্ট করতেই পারি। তাহলে আমি এবার কিভাবে করব, আমাকে বের করতে বলছে স্রোতের বেগ কত, মানে ভি কত। তাহলে ইউ ভি ডাব্লিউ যে
সমকোণী ত্রিভুজটা করতেছে, ওখান থেকে আমরা চাইলে বলতে পারি ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এখান থেকে ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ারের মান হচ্ছে কত 20 স্কোয়ার, আর ইউ স্কোয়ারের মান হচ্ছে কত 25 স্কোয়ার। তাহলে সুতরাং ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 মাইনাস 400, তাহলে কত হচ্ছে 125। সুতরাং ভি ইজ ইকুয়াল টু, তাহলে রুট করে দিলে তাহলে 15 মিটার পার মিনিট। এই অর্থাৎ তাহলে দেখি এখানে আমরা কোনো আলফাও ইউজ করি নি, তিতাও ইউজ করি নি। তো এই ধরনের ম্যাথগুলো একটু এইভাবে করতে হবে। তো আরও যত বেশি ম্যাথ আমি সলভ করাবো বা করবেন, তাহলে তত বেশি আপনাদের তত সহজ হবে, ঠিক আছে? সো এইগুলো গেল হচ্ছে নদী ও নৌকা রিলেটেড সর্বোচ্চ রিলেটেড ম্যাথগুলা। সামনে সবার শেষে চ্যাপ্টার শেষগুলো শেষ যখন আমরা রিভিউ ক্লাস দিব, তখন ওখানে আরও কিছু ম্যাথ আসবে। এই সো আজকে এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ভেক্টরের অনেকগুলা টপিক একসাথে আমরা পড়ব। সো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।